সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দিগরাজ ডিগ্রি মহাবিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। তোমাদের সাথে আছি আমি সঞ্জনা আফরিন, প্রভাষক সংস্কৃত। আশা করি তোমরা যেখানে আছো সুস্থ এবং নিরাপদে আছো। আজকে আমরা শিখব আমাদের ব্যাকরণের সংজ্ঞা প্রকরণের পদ এবং উপসর্গ। পদ বলতে আমরা বুঝি বাক্যে ব্যবহৃত প্রতিটি শব্দ। একে ইংরেজিতে আমরা বলি ইনফ্লেক্টেড ওয়ার্ড। কিন্তু আমাদের সংস্কৃতে আমরা পদের সংজ্ঞায় বলি সুপ তিঙন্তং পদম, অর্থাৎ সুপযুক্ত প্রাতিপদিক এবং তিংযুক্ত ধাতুকে পদ বলা হয়। এখন এই সুপ এবং তিং কি? সুপ হচ্ছে সু ও যশ এই বিভক্তিগুলো, আর তিং হচ্ছে তি তস অন্তি এই বিভক্তিগুলো। তাহলে সুপযুক্ত প্রাতিপদিককে বলা হবে সুবন্ত পদ এবং তিংযুক্ত ধাতুকে বলা হবে তিঙন্ত পদ। গচ্ছত গচ্ছন্তি, নর নরৌ নরা, গচ্ছতি গচ্ছত গচ্ছন্তি, এগুলো হচ্ছে সুবন্ত পদ আর এগুলো হচ্ছে তিঙন্ত পদ। এখন এই পদগুলো কিভাবে গঠিত হলো এটা আমি তোমাদের একটু দেখাবো। নর যোগ ও নরৌ, নর যোগ যশ নরা। নরর সাথে তোমরা লক্ষ্য করো বোর্ডের দিকে সুযুক্ত হয়ে হলো নর, নরর সাথে ও যুক্ত হয়ে হলো নরৌ, নরর সাথে যশ যুক্ত হয়ে হলো নরা। আমাদের আরেকটা বিষয় ভুল হয়, সেটা হচ্ছে আমরা বিভক্তি এবং পদ এক করে ফেলি। বিভক্তি হচ্ছে আমাদের এই যে মূল শব্দটার পরে যে শব্দটা বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয়েছে এইটা হচ্ছে বিভক্তি, আর এই যে মূল শব্দের সঙ্গে বিভক্তি যুক্ত হয়ে যে নতুন শব্দটা যুক্ত হয়েছে এই পাশের এই শব্দগুলোকে আমরা বলবো পদ। গম যোগ তি হলো গচ্ছতি, গম যোগ তস হলো গচ্ছত, গম যোগ অন্তি হলো গচ্ছন্তি। এভাবে সুপ এবং তিংযুক্ত প্রাতিপদিক এবং ধাতু দিয়ে পদ গঠিত হয়। পদ প্রধানত দুই প্রকার, নামবাচক পদ এবং ক্রিয়াবাচক পদ। এই নামবাচক পদ আবার চার প্রকার: বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়। এদের আবার ভেদ রয়েছে অনেক। এখন আমরা উপসর্গ নিয়ে একটু আলোচনা করব। উপসর্গ এর ইংরেজি শব্দ হচ্ছে প্রিফিক্স। উপসর্গা ক্রিয়াযোগে
প্র, প্ররা, অপসম প্রভৃতি ক্রিয়ার সঙ্গে যুক্ত হলে তাকে উপসর্গ বলা হয়। আবার অন্যভাবে বলা যায় উপস্ত্রী যদি অর্থান ইতি উপসর্গ। অন্যভাবে বলা যায় উপস্ত্রী জ্যোতি বিবিধান অর্থান ইতি উপসর্গ, অর্থাৎ যা ধাতুর সঙ্গে যুক্ত হয়ে ক্রিয়ারূপের নানাবিধ অর্থ তৈরি করে তাকে উপসর্গ বলা হয়। সহজভাবে বলতে গেলে যে বর্ণ বা বর্ণ সমষ্টি মূল শব্দের পূর্বে বসে নতুন একটি শব্দ তৈরি করে তাকে আমরা বলবো উপসর্গ। আমরা যখন প্রত্যয়ের ক্লাস করেছি আমরা শিখেছি যে প্রত্যয় সবসময় মূল শব্দের পরে বসে, কিন্তু উপসর্গ শব্দের মূল শব্দের পূর্বে বসবে। মূল শব্দের পূর্বে উপসর্গ বসে নতুন একটি শব্দ তৈরি করবে। উপসর্গ প্রত্যয়ের মতো একটি শব্দ তৈরির কৌশল। উপসর্গের নিজস্ব কোনো অর্থ নেই। যখন এই শব্দাংশ কোনো মূল শব্দের পূর্বে বসবে তখন একটি অর্থ তৈরি করবে। আগম, তোমরা বোর্ডের দিকে লক্ষ্য করো, হার এই শব্দটার সঙ্গে প্র উপসর্গ যুক্ত হয়ে হয়েছে প্রহার। আবার গম, গম অর্থ হচ্ছে গমন করা, কিন্তু যখন এর সাথে আ উপসর্গ যুক্ত হয়েছে তখন হয়েছে আগম, মানে আসা। এইভাবে উপসর্গ শব্দের পূর্বে বসে শব্দের অর্থটার পরিবর্তন করে দেয় এবং নতুন অর্থের সৃষ্টি করে। এখন আমরা একটু জানবো যে এই উপসর্গগুলো শব্দের কি কি ধরনের পরিবর্তন আনতে পারে। শব্দের সংগঠনগত পরিবর্তন, শব্দের অর্থগত পরিবর্তন, শব্দের সংকোচন বা সম্প্রসারণ, শব্দের সম্পূর্ণতা সাধন, শব্দের বিপরীতার্থক পরিবর্তনও আনতে পারে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বোর্ডের দিকে লক্ষ্য করো, আমি প্রথমে লিখেছি শব্দের সংগঠনগত পরিবর্তন, তারপরে লিখেছি শব্দের অর্থগত পরিবর্তন, এরপরে লিখেছি শব্দের সংকোচন বা সম্প্রসারণ, তারপরে লিখেছি শব্দের সম্পূর্ণতা সাধন এবং তারপরে লিখেছি শব্দের বিপরীতার্থক পরিবর্তন। এইগুলো উপসর্গগুলো সাধারণত শব্দে, মানে আমাদের শব্দে এই ধরনের পরিবর্তন আনতে পারে। এখন কিভাবে আনে আমি সেটা তোমাদের একটু বুঝিয়ে দেব। শব্দের সংগঠনগত পরিবর্তন, ভাত আমাদের খাবার বিশেষ, এখন এর সাথে যদি আমি প্রযুক্ত করি হয়ে যায় প্রভাত। প্রভাত মানে প্রত্যুষ, ভোর। এরপরে শব্দের অর্থগত পরিবর্তন, আমি লিখেছি এখানে, আমার এখানে তোমরা লক্ষ্য করো, হার একটা শব্দ,
এখানে এই উপসর্গটা যুক্ত হয়েছে উপহার, মানে শব্দের অর্থগত পরিবর্তন তৈরি হয়েছে। এরপরে শব্দের সংকোচন বা সম্প্রসারণ। আজীবন, এখানে একটা উপসর্গ, যখন আমাদের শুধু মূল শব্দ ছিল জীবন, তারপর যখন উপসর্গ যুক্ত হলো আজীবন, এখানে অর্থের সম্প্রসারণ হয়েছে। এরপরে আমি লিখলাম কার একটি শব্দ, কিন্তু এর নিজস্ব অর্থ আমরা বুঝতে পারছি না। কিন্তু যখন এর সাথে আমি উপসর্গটা যুক্ত করেছি, তখন হয়েছে উপকার। উপকার বলতে আমরা বুঝি যে অন্যকে সাহায্য করা। জয়, জয় একটি মূল শব্দ, এর সাথে পরা উপসর্গ যুক্ত হয়েছে পরাজয়। জয়ের বিপরীত হচ্ছে পরাজয়, তাহলে এখানে বিপরীত অর্থ প্রকাশ করছে। এইভাবে উপসর্গগুলো আমাদের শব্দে 5 ধরনের পরিবর্তন আনতে পারে। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের যে বিষয়টা সমস্যা হয় সেটা হচ্ছে আমাদের উপসর্গগুলো মনে রাখা সমস্যা হয়, আমরা ভুলে যাই। আমাদের সংস্কৃত উপসর্গ হচ্ছে বৃষ্টি। তো এই বৃষ্টি উপসর্গ কিভাবে আমরা সহজে মনে রাখতে পারি সে কৌশলটা আমি তোমাদের এখন শেখাবো। আমরা গল্পে গল্পে এই উপসর্গগুলো সহজে মনে রাখবো। তো আমি বোর্ডে একটি গল্প লিখবো, তোমরা ভালোভাবে লক্ষ্য করো। এই অপমান, অবজ্ঞা, দুর্ভাগ্য ও পরাজয়। এই অপমান, অবজ্ঞা, দুর্ভাগ্য, পরাজয়। স্থান, প্রতিদিন নিরক্ষর অনুগামীদের যন্ত্রণা সে সহ্য করেছে। পরিশেষে অপি নামের এক বন্ধু সুকঠিন অভিযান চালিয়ে তার নিগূঢ় অধিকার প্রতিষ্ঠা করে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা লক্ষ্য করো, আমি বোর্ডে একটি গল্প লিখেছি। এই অপমান, অবজ্ঞা, দুর্ভাগ্য ও পরাজয় অতিশয় দুঃখজনক। আরক্ত হয়ে তার সমাদরহীন প্রস্থান ও হৃদয় বিদারক
জীবনের বিশুদ্ধ উত্তপ্ত উপকূলে বসে প্রতিদিন নিরক্ষর অনুগামীদের যন্ত্রণা সে সহ্য করেছে। পরিশেষে উপি নামের এক বন্ধু সুকঠিন অভিযান চালিয়ে তার নিগূঢ় অধিকার প্রতিষ্ঠা করে। একটা গল্প লিখেছি। এই গল্পের মধ্য থেকে আমি এবার আমার সংস্কৃত 20টি উপসর্গ খুঁজে বের করব। এখানে অপ একটি উপসর্গ, এখানে অব একটি উপসর্গ, এখানে দূর একটি উপসর্গ, পড়া একটি উপসর্গ, অতি উপসর্গ, আ উপসর্গ, সম উপসর্গ, প্র উপসর্গ। তারপরে এখানে বি উপসর্গ, উত একটি উপসর্গ, উপ একটি উপসর্গ, প্রতি একটি উপসর্গ, নির একটি উপসর্গ, অনু আরেকটি উপসর্গ, পরি একটা উপসর্গ, অপি একটা উপসর্গ। তারপরে সু একটি উপসর্গ, অভি একটা উপসর্গ, নি একটা উপসর্গ, অধি একটা উপসর্গ। তাহলে আমরা কি কি উপসর্গ পেলাম? অপ, অব, দূর, পড়া, অতি, আ, সম, প্র, বি, উত, উপ, প্রতি, নির, অনু, পরি, অপি, সু, অভি, নি, অধি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আমাদের 20টি সংস্কৃত উপসর্গ এই গল্পের মাধ্যমে পেয়ে গেছি। এই হচ্ছে আমাদের 20টি উপসর্গ। তোমরা যদি এই গল্পটাকে মনে রাখতে পারো তাহলে তোমাদের উপসর্গগুলো আর ভুল হবে না। আজকে এই পর্যন্তই। আগামী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। ধন্যবাদ সবাইকে।